সন্দেহজনক মেডিকেল রিপোর্টের কারণে সাবেক মন্ত্রী কামরুল ইসলামের চিকিৎসার আদেশ বাতিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আইনজীবীর কাছে এই বিষয়ে ব্যাখ্যাও চেয়েছে ট্রাইব্যুনাল। চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার বিষয়ে আরও তথ্য জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে এই সার্বিক বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? তোমার ধন্যবাদ। দেখুন, আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি মামলা ছিল, তার মধ্যে একটি বিষয় খুব সামনে চলে আসছে এবং চিফ প্রসিকিউটর শেষ পর্যন্ত এটি দিয়ে ব্রিফ করেছেন এবং সামগ্রিক এখন পর্যন্ত যেই মামলাগুলোর চলমান রয়েছে সেগুলোর অগ্রগতি রিপোর্ট কি হলো, কোন পর্যায়ে রয়েছে, এই বিস্তারিত বিষয়গুলো এসছে। সুতরাং সেই বিষয়গুলোই আমরা পর্যায়ক্রমে বলবো। দেখুন, শুরুতেই যদি কামরুল ইসলামের বিষয় আসে, এইখানে যেই ঘটনাটি ঘটেছে এটি এই ট্রাইব্যুনালে এর আগে কিন্তু এই ধরনের অভিযোগ পাওয়া যায়নি এবং এই ধরনের ঘটনা ঘটেনি। বিষয়টা হচ্ছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম, তিনি আজকে কিন্তু তার বিরুদ্ধে, তিনি এবং সাবেক মন্ত্রী বেরন, তাদের দুজনের বিরুদ্ধেই কিন্তু জুলাই আন্দোলনে সেই সময় মানবতা বিরোধী অপরাধের আরেকটি মামলার চার্জ গঠন হয়েছে, অর্থাৎ আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে যাচ্ছে। ঠিক সেই মামলায় তিনি গ্রেপ্তার রয়েছেন গত 2024 সালের নভেম্বর থেকে। কিন্তু সম্প্রতি এই মাসে যেটি হয়েছে, গত কয়েকদিন আগে তার আইনজীবীরা, তিনি অসুস্থতার কথা বলে তিনি এই মুহূর্তে পিজিতে চিকিৎসাধীন রয়েছেন, অর্থাৎ বাংলাদেশ মেডিকেল হাসপাতাল যেটি, সেখানে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু তার যারা আইনজীবী তারা বিভিন্ন মেডিকেল রিপোর্ট দিয়ে তারা এই আদালত থেকে একটি অর্ডার নিয়েছেন, আদেশ নিয়েছেন যে তার যে প্রপার ট্রিটমেন্ট সেটি বাংলাদেশ মেডিকেলে সেখানে হচ্ছে না, এজন্য এভার কেয়ার হাসপাতালে তাকে নিতে হবে। আদালত সেই কাগজপত্রের প্রেক্ষিতে সেই আদেশও দিয়ে দিয়েছিলেন। কিন্তু এর মধ্য দিয়ে চিফ প্রসিকিউটরের নজরে বিষয়টি আসার পরে তারা সেই আদেশ রিভিউ চান, অর্থাৎ পুনর্বিবেচনার জন্য আবেদন করেন। সেই বিষয়টিরও আজকে শুনানি হয়েছে। এই সময় অনেকগুলো বিষয় আসছে। চিফ প্রসিকিউটর এইখানে যে বিষয়টি এনেছেন যে তিনি 2024 সালের নভেম্বর থেকেই গ্রেপ্তার রয়েছেন, কিন্তু আদালতে যেই ডাক্তারের কাগজপত্র দেখানো হয়েছে কামরাঙ্গীরচরের একজন চিকিৎসকের, সেটি দেখা যাচ্ছে এখান থেকে কয়েক মাস আগের মাত্র। তাহলে তিনি কারাগারে রয়েছেন, ডাক্তার এর মধ্যে তাকে কিভাবে দেখলেন? একই সাথে এখানে আরেকটি বিষয় আসছে যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের একটি ব্যবস্থাপত্র তাকে এই মধ্যে আদালতে কিন্তু দাখিল করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলছেন যে সেটিও কিন্তু এই সময়ের মধ্যে আনা হয়েছে যখন তিনি কারাগারে। তাহলে এর মধ্যে তো তিনি সেখানেও যেতে পারেননি, এমনকি বাইরে চিকিৎসকও দেখাতে পারেননি। তাহলে তাকে কিভাবে বাইরের চিকিৎসকরা সেটি সাজেস্ট করলো, সেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। এখন যেটি দাঁড়িয়ে আছে, এই সন্দেহজনক কাগজপত্র দেওয়ার কারণে আদালত তার এই যে প্রাইভেট হাসপাতাল অর্থাৎ বেসরকারি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার যে বিষয়টি, সেই আদেশটি বাতিল করে দিয়েছেন। এখন তাকে যেই বাংলাদেশ মেডিকেল হাসপাতাল যেটি, সেখানেই তাকে চিকিৎসা নিতে হবে। একই সাথে আদালত এইখানে এই আইনজীবীদের কাছে ব্যাখ্যা চেয়েছেন যে এই কাগজপত্রগুলো, এই ব্যবস্থাপত্র অর্থাৎ প্রেসক্রিপশন কিভাবে আসলো যখন তিনি কারাগারে, সেই সময়ের ভিতরে সেই ব্যাখ্যাগুলো আগামী 10-15 দিনের ভিতরে তাদেরকে এই আদালতে অর্থাৎ ট্রাইব্যুনাল একে সাবমিট করার জন্য বলা হয়েছে। আমরা এই কিছুক্ষণ আগে, এখান থেকে কয়েক মিনিট আগে, তার একজন আইনজীবীর সাথে এই প্রশ্নগুলো করেছিলাম যে এটি আসলে এই কাগজপত্র ভুয়া কিনা বা এগুলো অসত্য বা সন্দেহজনক পর্যায়ে কেন গেল। তিনি সেখানে ব্যাখ্যা যেটি করছেন যে কামরাঙ্গীরচর থেকে যেই চিকিৎসকের কথা বলা হচ্ছে এটি কামরুল ইসলামের ছেলে, এবং ছেলে তার বাবার যে কেস হিস্ট্রি যেটি জানেন সেই অনুযায়ী তিনিও একজন যেহেতু চিকিৎসক, রেজিস্টার্ড চিকিৎসক, তিনি তার বাবার ব্যবস্থাপত্র দিয়েছেন, সেটি এর মধ্যে হয়েছে। তাকে দেখেই যে দিতে হবে বিষয়টি এমন নয়। তিনি তার বাবার সাথে দেখা করতে জেলে গেছেন। একই সাথে তিনি কিন্তু এই বাবার তিনি যে অসুস্থ, অর্থাৎ তাকে যেটি বলা হচ্ছে ক্যান্সারের রোগী তিনি, সুতরাং সেই বিষয়টি তার ছেলে জানেন, সেই হিসেবে একটি ব্যবস্থাপত্র দিয়েছে। আর সিঙ্গাপুরের যেই কাগজের যে বিষয়টি, সেই বিষয়ে তার আইনজীবীরা ব্যাখ্যা দিয়েছেন যে সিঙ্গাপুরে তিনি 2017 সালে তার একটি অপারেশন করা হয়েছিল, তারপর থেকে ফলো আপ চিকিৎসা চলছে, সেই হিসেবে তারা কিন্তু সেখান থেকে একটি ব্যবস্থাপত্র আবার দিয়েছে এদের চাহিদার প্রেক্ষিতে। এই ব্যাখ্যা এখানে দিয়েছেন। তো সামনে আদালতে এই বিষয়টি নিয়ে শুনানি হবে, তার পরবর্তীতেই কিন্তু এখানে আদালত হয়তো সিদ্ধান্ত দিবেন। এমন হতে পারে যদি এই কাগজপত্র ভুয়া প্রমাণিত হয় বা সন্দেহজনক প্রমাণিত হয়, সেক্ষেত্রে কিন্তু আইনজীবী বা সংশ্লিষ্ট যারা এখানে চিকিৎসক রয়েছেন তাদের ব্যাপারেও কিন্তু আদালত সিদ্ধান্ত নিতে পারবে। আজকে চিফ প্রসিকিউটর সেই বিষয়গুলো বলছেন। এখনকার আমি যেটি দেখাচ্ছি, আজকে এই মামলার মূলত চার্জ গঠন হয়ে গেছে, আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ হয়েছে আগামী 9 জুন। এই বিষয়ে যে প্রাথমিক যে সাক্ষ্য গ্রহণের আগে চিফ প্রসিকিউটর একটি সূচনা বক্তব্য দেন, অর্থাৎ তাদের বিরুদ্ধে মোট 3টি চার্জ দাখিল করা হয়েছে। সেই চার্জ কি সেই বিষয়গুলো নিয়ে, মানবতা বিরোধী অপরাধ, জুলাই আন্দোলনের সময় কি করেছেন এই দুইজন আওয়ামী লীগ এবং সাবেক 2 মন্ত্রী,
তারা কিভাবে এর সাথে জড়িত সেই বিষয়গুলো কিন্তু চিফ প্রসিকিউটর তুলে ধরবেন আগামী 9 জুন। এবার একটু আসি অন্যান্য বিষয়ে। দেখুন, চিফ প্রসিকিউটর এখানে সার্বিক বিষয়গুলো যেটি বলেছেন যে এই মুহূর্তে প্রায় 30টা মামলার আরও বিভিন্ন মামলার কিন্তু তদন্ত পর্যায়ক্রমে বেশ শেষের দিকে রয়েছে এবং 3টি মামলার তদন্ত একেবারেই শেষের দিকে। খুব শীঘ্রই তারা তদন্ত প্রতিবেদন অর্থাৎ ফর্মাল চার্জ তারা সেটি দাখিল করবেন এবং আরও কয়েকটি মামলা রয়েছে হাসানুল হক, ইনু সহ, ওবায়দুল কাদের সহ বেশ কয়েকটি মামলা, যাদের সেই মামলাগুলোও কিন্তু একেবারে শেষের দিকে রয়েছে। সুতরাং চিফ প্রসিকিউটর যেটি বলতে চেয়েছেন যে অনেকের ভিতরে একটা ধারণা ছিল যে 5 আগস্ট পরবর্তীতে, বিশেষ করে নতুন সরকার আসার পরবর্তীতে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেইভাবে আপডেট তারা পান না বা এটি আসলে ঝিমিয়ে পড়েছে কিনা সোজা কথায়, সেই বিষয়টি কিন্তু এখানে চিফ প্রসিকিউটর আজকে পুরোপুরি তুলে ধরেছেন। অনেক মামলা পর্যায়ক্রমে চলছে এবং প্রতিনিয়ত এখানকার যারা প্রসিকিউশনের সদস্য রয়েছেন তারা দেশের বিভিন্ন দিকে তদন্তের কাজের জন্য যাচ্ছেন। সুতরাং আমরা যেটি দেখছি যে এখানে কিন্তু কোনো অংশে এই গতি কমেনি, বরং অনেকগুলো মামলা আগের থেকে অনেক মামলা নতুন করে এখানে অন্তর্ভুক্ত হয়েছে। এবং চিফ প্রসিকিউটর একটা বিষয় বলেছেন, সব মামলার ভিতরে সবচেয়ে বেশি গুরুত্ব তারা দিচ্ছেন গুমের যে মামলাগুলো ছিল, অর্থাৎ বিগত সরকারের সময় গুম খুনের যে মামলাগুলো ছিল সেই মামলাগুলোর দিকে কিন্তু তাদের নজর সবচেয়ে বেশি এখন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিভিন্ন মামলার বিষয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার।